প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। দর্শক, আজকের এই পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আমরা অনেক সময় জানি এরকম সমস্যা অনেকের হয় যে একটি রোগ বা সমস্যা হচ্ছে, তিনি চিকিৎসকের কাছে যাচ্ছেন, চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, দেওয়ার পরেও তার যে চিকিৎসা দেয়া হচ্ছে তাতে তিনি আরোগ্য লাভ করছেন না অনেক সময়, এবং সঠিকভাবে রোগটাও ধরা পড়ছে না এমনও অনেক সময় শোনা যায়। তখন তারা আরও বেশি চিন্তিত হয়ে পড়েন এবং একরকম প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত হনও কেউ কেউ। এই ক্ষেত্রে ওই সব রোগীদের রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য করণীয় কি, সে বিষয়ে আমাদের আজকের আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার শক্তি রঞ্জন পাল ১৯৫৪ সালের জুন মাসে নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি সিঙ্গাপুর স্কুল অব বিজনেস থেকে আধুনিক ব্যবস্থাপনা এবং থাইল্যান্ডের চুলালং কর্ন বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি থাইল্যান্ডের ব্যাংকক হসপিটালে ইন্টারনাল মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি লাইফ অ্যান্ড হেলথ লিমিটেড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, এই যে কথাগুলি বলছিলাম, যে অনেক রোগী এরকম আমাদের আছে এবং আপনি ব্যাংককে দীর্ঘদিন ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে প্র্যাকটিস করছেন। আপনারও নিশ্চয়ই এরকম অনেক অভিজ্ঞতা আছে। অনেক রোগীরাই তাদের নানান রকমের শরীরে জ্বালা পোড়া, ব্যথা, নানান সমস্যা, বুক ধরফর, অনেক সমস্যা নিয়েই তারা আপনাদের কাছে যাওয়ার পরে একজন চিকিৎসক দেখার পরেও নানান পরীক্ষা নিরীক্ষা দিয়েও অনেক সময় রোগ নির্ণয় হয় না। তখন তিনি হতাশ হয়ে পড়েন, আরেক চিকিৎসকের কাছে যান, তারপরও অনেক সময় আরোগ্য লাভ করেন না এবং কুল কিনারা খুঁজে পান না, এবং তখন তাদের চিকিৎসকদের প্রতি এবং চিকিৎসা ব্যবস্থার প্রতিও একটু মন খারাপ ভাব চলে আসে। এই বিষয়টা কি আসলে, এটা কেন হয়, কাদের বেলায় হয়? এটা হলো যখন রোগীরা ডাক্তারের কাছে যাচ্ছেন, ওনাদের তো একটা সমস্যা হচ্ছে, হয়তো কারোর হঠাৎ করে পালপিটেশন হচ্ছে, বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, অথবা মাথা ঘুরাচ্ছে, শরীর কাঁপছে, ঘাম হচ্ছে, তখন ওনারা মনে করেন হয়তো ওনাদের হার্ট ডিজিজ হলো। তখন কার্ডিওলজিস্টের কাছে গেলেন, কার্ডিওলজিস্ট ওনার যেগুলো দরকার ওগুলো পরীক্ষা করেন, হার্টের বিভিন্ন ধরনের টেস্ট করে দেখে, বলে যে না, আপনার হার্ট ঠিক, আপনি কোনো অসুবিধা নেই। হয়তো এর সাথে ওই রুগীর আবার একটু নরসিয়া, ভমিটিং এই ধরনের ভাবও আসে, তখন হয়তো গ্যাস্ট্রোএন্টারোলজি ডাক্তারের কাছে গেল, তখন ওনার ওইটাও দেখলেন, দেখার পরে দেখা গেলো যে না, ওইটাও সব ঠিক। তারপরে ওনারা নিউরোলজিস্টের কাছে গেলেন, কেন তাহলে আমার হলো? নিউরোলজিস্ট বললেন যে না, আমারও কোনো কিছু খুঁজে পাচ্ছে না। সো ব্যাপারটা দাঁড়ানো হলো এই যে তিনজন বিশেষজ্ঞের কথা বললাম, তিনজন ওনাদের তিনজনের পার্সপেক্টিভে দেখলেন, কিন্তু মানুষের শরীর তো একটা। এখন এইটার হয়তো একটা সেন্ট্রাল কজ থাকতে পারে। তো আমার হাতে যখন এই ধরনের রুগী পড়ে, এবং এই ধরনের রুগী প্রায় পড়ে, যে যারা বিভিন্ন টেস্ট এবং এক জায়গায় না অনেক জায়গায় পড়ে, তখন আমি চিন্তা করি কি হতে পারে। আমার কিন্তু প্রথম কিছুক্ষণ কথা বলার পরেই হয়তো আমার মাথায় একটা আন্দাজ থাকে যে কি ডায়াগনোসিস হতে পারে, কিন্তু ওই ডায়াগনোসিস আমি খুব তাড়াতাড়ি করে রুগী বলে, তখন রুগী হয়তো এটা ঠিকমতো নিতে পারবে না অথবা বিশ্বাস করবে না। তখন কিংবা পরীক্ষা করে সেটা অথেন্টিকও হওয়ার ব্যাপার থাকে। সেটাই অনেক সময় এটা আপনারা হয়তো বুঝবেন, মানুষের হয়তো তখন এখানে বাংলাদেশে যদি টেস্ট করা হয়তো মনে করে যে বাংলাদেশে তো একটু গুজব থাকে, এটা ঠিক আছে কিনা, ওইটা ঠিক আছে কিনা, হয়তো এগুলো ভালো টেস্টই করা হয়েছে, কিন্তু রোগীর তখন কনফিডেন্সটা থাকছে না। তখন আমি হয়তো 2-4টা সংক্ষেপে বলি যে আপনার হার্ট টেস্ট করার জন্য আমি এটা করছি, আপনার লাংসের ফাংশনের জন্য এটা করে দিচ্ছি, বেশি টেস্ট করব না, করে দেখালাম যে দেখেন আপনার কোনোগুলো তো অসুবিধা নাই। তখন রোগীর প্রশ্ন, তাহলে আমার অসুবিধাটা কি? এবং আমার কষ্ট তো হচ্ছে। হ্যাঁ, আমার কষ্টটা হচ্ছে। তখন রোগী একটু অ্যাজিটেটেড হয়ে যায়, আমার কষ্ট তো হচ্ছে। আমি হ্যাঁ, কষ্টের উত্তর আছে, এবং উত্তরটা হলো আমি মনে করি আপনার যেটা হচ্ছে এটা হলো প্যানিক ডিসঅর্ডার। এর সাথে আপনার অ্যাংজাইটি ডিসঅর্ডারও থাকতে পারে। যদি সব সময় এই চিন্তাটা মাথায় থাকে তখন বলি অ্যাংজাইটি ডিসঅর্ডার, আর হঠাৎ করে একটা পিক হলো তখন বলি প্যানিক অ্যাটাক।
সো তখন রোগী বলে যে ওইটাকে, তখন আমরা বুঝিয়ে বলি, সময় নিয়ে কাউন্সেলিং করি। স্যার, সেই রোগীদের সময় নিয়ে কাউন্সিলিং করে যে কথাটা বলেন সেটি যদি আমাদের দর্শকদের বোঝার সুবিধার্থে একটু বলেন যে এই যে অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক ডিসঅর্ডার এটি একজন মানুষের কেন কখন হতে পারে এবং সেটার দূর করার উপায় কি? এটা হলো মানুষের মানসিকতা সবার সমান না। মনে করুন আমরা এক ক্লাসে আমরা 50 জন ছাত্র আছি, এখন 50 জন আমরা পরীক্ষা দিতে ঢুকবো হলে ঢুকার সময় দেখবে 45 জন একটু নার্ভাস আছে, একটু চিন্তা করছে, ওরা মোটামুটি ঢুকে গেল। তারপরে দেখাবো যে হয়তো 3 জন 4 জন 5 জন খুবই নার্ভাস, হাত ঘামতে থাকে, এমনকি পরীক্ষার হলে ঢুকে অনেকক্ষণ তাকিয়ে বসে থাকে, কিছুই মাথায় আসে না। কাঁপছে, কেউ শরীর ট্রেমার ইয়েস, পর্যন্ত। বিকজ তাদের অ্যাংজাইটিটা নর্মাল অ্যাংজাইটি লেভেলের উপরে চলে যায়। অ্যাংজাইটি সবারই হতে পারে, একটু আমরা সবাই চিন্তিত হয়ে উঠি, কিন্তু যখন আমরা এটাকে ম্যানেজ করে ফেলি তখন আর ডিসঅর্ডার না। কিছু আছে একটা অল্প সংখ্যক যারা এটাকে ম্যানেজ করতে পারে না, তখন আমরা বলি ডিসঅর্ডার। সো অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে হলো যারা নর্মাল অ্যাংজাইটিতে ম্যানেজ করতে পারে না, তখন আমরা বলবো ডিসঅর্ডার। আর এটা হতে হতে এমন একটা অনেকটা এত তুঙ্গে চলে যায়, এত উপরে চলে যায়, তখন হঠাৎ করে ওরা এমন হয় যে আমার হার্ট অ্যাটাক হচ্ছে, আমাকে এখনই ইমার্জেন্সি নিয়ে চলো। অনেক প্যানিক ডিসঅর্ডারও কিন্তু ইমার্জেন্সিতে যায়, ওদের নিঃশ্বাস নিতে পারছে না, তখন ওরা ইসিজি করে, সাথে সাথে ওই করে, তখন বলে যে না আপনার তো। এবং দেখা যায় বেশিরভাগ প্যানিক ডিসঅর্ডার ওই ইমার্জেন্সি রুমেই ভালো হয়ে যায়। ডাক্তার যখন ব্লাড প্রেশার, ইসিজি এগুলো করলো, এর ভিতরে কিন্তু রোগী ভালো হয়ে যায়। তো প্যানিক অ্যাটাকটা বেশিক্ষণ থাকে না, কিন্তু অ্যাংজাইটিটা অনেক দিন ধরে চলতে থাকে। সো এই ব্যাপারটা তখন আমরা ওনাদেরকে বুঝিয়ে বলি যে আপনি হয়তো বলে যে হ্যাঁ আসলে আমি এই ধরনের একটু মানুষ, কোনো কিছু দেখলে আমার ভয় হয়, আমি খুব দেখতে পারি না। সো প্যানিক অ্যাটাকের জন্য সাধারণত আমরা একটা রুট খুঁজি, কখন থেকে এই ব্যাপারটা আরম্ভ হলো। যেমন একজন হয়তো তার সামনে একজন ঘনিষ্ঠ একজন আত্মীয় মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হলো, সে কিন্তু এটা নিজের চোখে দেখতেছে, অথবা ইমার্জেন্সি রুমে নিয়ে গেছে, ডাক্তাররা নার্সরা কী করছে ওইটা দেখছে নিজের চোখে, ওখানে সিপিআর করতেছে, হার্টে ওই করতেছে। এখন সাধারণ মানুষ হিসেবে তখন তার মনে একটা ভয় ঢুকে যায়, এটা তো আমারও একদিন হতে পারে। এবং এই চিন্তা থেকেই, ওই অ্যাংজাইটি থেকে আস্তে আস্তে তার মনের ভিতরে জন্ম হয় যে আমারও মনে হয় হার্ট ডিজিজ আছে, তখন তার ওই সেম সিমটমগুলো হতে থাকে এবং তিনি আতঙ্ক বোধ করেন, তখন আতঙ্ক বোধ করেন। এই ক্ষেত্রে আমরা জানলাম যে প্যানিক ডিসঅর্ডার তার আসলে ওই অর্থে কোনো রোগ নেই, কিন্তু তারপরেও তার মনে হচ্ছে তার রোগ আছে, কষ্ট হচ্ছে, সিমটম বিশেষ মুহূর্তে তার যে অ্যাংজাইটি সেটাকে সেলফ ম্যানেজমেন্ট করতে না পারে, এই সমস্যা হচ্ছে। এইটা যেরকম একটা গ্রুপ আছে, আবার এরকমও তো কখনো কখনো আমরা শুনি বা দেখি যে একজন মানুষের একটা রোগ হয়েছে, সত্যি জ্বর হয়েছে, সেটা তো বডিতে কোথাও না কোথাও ইনফেকশন বা কোথাও না কোথাও প্রবলেম আছে বলেই হয়েছে। তিনি হসপিটালে ভর্তি হলেন, তার পরীক্ষা নিরীক্ষাও করা হচ্ছে, চিকিৎসাও দেওয়া হচ্ছে, অনেক রোগী মৃত্যুবরণ পর্যন্ত করেন, কিন্তু তার রোগটা নির্ণীত হয় না। তখন এরকমও চিকিৎসকরা লেখেন যে ডেথ ডিউ টু পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। এই বিষয়গুলো কেন, এবং সেই ক্ষেত্রে চিকিৎসকদের করণীয় কি? হ্যাঁ, ওইটা আপনি ডেফিনিশন নামটা দেখেই বলে দিলেন, আননোন অরিজিন। জ্বর হচ্ছে নর্মালি দেয়ার মাস্ট বি এ কজ। এখন সমস্যা হলো হয়তো অনেক সময় আমরা সরাসরি যেই টেস্ট অথবা যেই এক্সামিনেশন করি অনেক সময় ধরা পড়ে না। এই জ্বর বাহির করার জন্য হয়তো মাঝে মাঝে আপনাকে খুব আনইউজুয়াল অথবা আপনাকে হয়তো এমন কিছু বিশেষ টেস্ট আছে, অতিরিক্ত স্পেশাল টেস্ট আছে, ওগুলো হয়তো অনেক সময় করতে হতে পারে। সো ওই জন্য আমাদের উদ্দেশ্য হবে জ্বরের কজটা আমাদেরকে বের করতে হবে। কিন্তু কিছু লোক আছে হয়তো সাধারণ চিকিৎসা পদ্ধতিতে ধরা পড়ে না, তখন দরকার হয় যারা এই ব্যাপারে স্পেশালিস্ট, যারা এই ব্যাপারে গবেষণা করে যে কি কি হতে পারে, এইটার পর আর কি থাকতে পারে। সাধারণত আমরা 3টা গ্রুপ নিয়ে চিন্তা করি। একটা হলো ইনফেকশন হলো ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এই ধরনের, অথবা সাম প্যারাসাইটস, এটা হলো একটা গ্রুপ। তাহলে আমরা সাধারণ ম্যালেরিয়া, ব্যাকটেরিয়া কালচার এগুলো এক গ্রুপ করে যদি না পাই, তখন আপনাকে চিন্তা করতে আরও কী কী ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে যেগুলো আনকমন। এই হলো একটা গ্রুপ, তখন আমাকে বের করতে হবে। আর একটা গ্রুপ হলো শরীরে আমরা বলি রিউমাটয়েড গ্রুপ অফ ডিজিজ। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, এসএলই হতে পারে, অথবা ডিসকয়েড, সাম লুপাস। সো দ্যাট অ্যানাদার গ্রুপ। আর ওল্ড এজ হলে
তখন আমরা বেশিরভাগ চিন্তা করব ম্যালিগন্যান্সি, ক্যান্সার, শরীরে কোথাও ক্যান্সার আছে কি না। তো এই তিনটা গ্রুপ যদি আমরা এক্সটেন্সিভলি ইনভেস্টিগেট করি, তখন দেখা যাবে যে এই যে পাইরেক্সিয়া আননোন অরিজিন অথবা ফিভার আননোন অরিজিন, তখন অনেকে কিন্তু আননোন অরিজিন থাকবে না, এটা নোন হয়ে যাবে এবং Yes. তার সুনির্দিষ্ট চিকিৎসা দেয়া যাবে, Yes. রোগীকে ভালো করা যাবে হয়তো। স্যার, আপনার কথা থেকে আমরা যেটা বুঝতে পারলাম, মোট কথা হলো এরকম একজন রোগীর সমস্যা হলে একজন ভালো চিকিৎসকের উচিত হবে তার কি কি রোগ হতে পারে সেটাকে এক্সক্লুড করা, Yes. নির্ণয় করা। যখন পসিবল কোনো রোগ হয়নি বলে তিনি নিশ্চিত হবেন, তখনই তাকে মনে করা যেতে পারে যে এইটা প্যানিক ডিসঅর্ডার বা অ্যাংজাইটি ডিসঅর্ডারের দিকে কিনা। আর কোনো রোগ হলে তখন তো সেটাই চিকিৎসার মুখ্য দিক হয়ে উঠবে। স্যার, আপনি দীর্ঘদিন একটি ভালো হসপিটালে, ব্যাংককের মতো জায়গায় আপনি আছেন এবং আপনি বাংলাদেশেই আপনার এমবিবিএস ডিগ্রি নেওয়া জানি, তো ফলে বাংলাদেশের সঙ্গে আপনার যোগাযোগ আছে, এইখান থেকে অনেক রোগী যায় আপনার কাছে এবং ওইখানকার রোগীও আপনি দেখেন, বাংলাদেশ সম্পর্কে আপনি জানেন। বাংলাদেশের তুলনায় আপনি যে সমস্যাগুলি বলছিলেন, এই সমস্যাটা ওখানে কেমন? ওখানে আমি বলবো যে থাই রোগী যদি হয় এত কমন না, কারণ থাইল্যান্ডের হেলথ সিস্টেম আর একটু সিস্টেমেটিক, আর একটু অর্গানাইজড। আমাদের দেশে চিকিৎসা এখন অনেক ডেভেলপ হচ্ছে, ডাক্তার তো অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমাদের ল্যাব এবং ডায়াগনোস্টিক উন্নত হচ্ছে, কিন্তু এখনও থাইল্যান্ডের লেভেলে আসেনি বলতে পারি। হ্যাঁ, তার কিছু কিছু প্রাইভেট সেক্টরে অনেকটা আসছে, তা আমরা আশাবাদী, আমরা যাচ্ছি আশাবাদী, ভালোর দিকে এবং অনেক ভালো কাজ হচ্ছে বাংলাদেশে। ওই জন্য ওদের এই যে আননোন ডায়াগনোসিস যেটা বলছি, থাইল্যান্ডে কম আছে, কারণ ওদের রেফারাল সিস্টেম, গভর্নমেন্ট থেকে রেফারাল সিস্টেম, ডিস্ট্রিক্ট লেভেল, প্রভিন্স লেভেল, দেন রিজিওনাল লেভেল, দেন দ্য ক্যাপিটাল সেন্ট্রাল লেভেল। সো ওদের একটা সিস্টেম আছে, যদি না হয় ওরা ওইভাবে তখন লেভেল থেকে রেফার করে করে সমাধানগুলো খুঁজে নেয়। আমাদের রেফারাল সিস্টেম অনেকটা প্রাইভেট ডাক্তার, রুগীরা নিজেরাই মোটামুটি করে নেয়, আমি এখানে ভালো হচ্ছি না, নিজে আরেক জায়গায় চলে যায়, তো সিস্টেম ওইতে যাচ্ছে না। সো কিছুটা ডিফারেন্স আছে আমাদের দেশে। আমি জানি না স্ট্যাটিস্টিক্স, কিন্তু আমি আমাদের দেশের একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ রোগী পাই যাদের আননোন ডায়াগনোসিস। তো বাংলাদেশের রোগীরা আপনার সঙ্গে যদি সহযোগিতা নিতে চায়, বাংলাদেশের রোগীদের আপনি কিভাবে সহযোগিতা করেন? আপনি তো দেশেও আসেন, এইখানে আপনার কোনো সহযোগিতা নিতে চাইলে আপনারই দেশের মানুষ তার উপকৃত হতে চায়, সম্ভব কিনা, কিংবা আপনার কাছে যদি ওখানে যেতে চায় সেটিও সম্ভব কিনা, কিভাবে? প্রথম তো ওখানে আমি ফুল টাইম প্র্যাকটিস করি, সো এনিবডি ওয়ান্ট টু গো, যারা যেতে চায় আমি ডেফিনেটলি ওখানে দেখি। এখন দেখার পরে হয়তো যদি কিছু কিছু রোগী আছে ফলো আপের প্রয়োজন আছে, তাহলে আমি যে আপনারা আর আসতে হবে না, এখন আপনার সব জিনিস, সব প্রোফাইল আমার কম্পিউটারে আছে, আপনি দরকার হলে আমাকে দেশ থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং যোগাযোগের ব্যবস্থা করে দিলাম। যেহেতু এটা মেডিকেল প্র্যাকটিস, আপনি একটা ইমেল পাঠালে, একটা ফোন কল করলে অনেক সময় আমি ভালো উত্তর দিতে পারি না, কারণ আমি কম্পিউটারের সামনে না থাকলে ইনফরমেশান আমার মাথায় থাকে না। সো আমরা বলি টেলিমেডিসিন। সো ওরা আমাদের অফিসে গেলে, ওনারা আমাদের অফিসে গেলে আমার সাথে ভিডিও কনফারেন্স করে, আর আমি ওই সাথে সাথে আমার কম্পিউটারে দেখতে পারি আগে কি করা হয়েছে, কী হলো, কোনো ডিফারেন্স হলো কিনা। আর যেটা হয়তো নিয়মিত হয় না, আমি এইখানে আসলে কিছু রুগী দেখে দিই ফ্রি, এটা কমপ্লিমেন্টারি। যেমন গতকালও আমি দেখলাম প্রায় 14 জনের মতো রুগী দেখলাম। সো ওইটা করি, তো ওনাদেরকে, ওরা কিছু ফলো আপ হতে পারে, আবার কিছু নতুন রোগীও হতে পারে, নতুন রোগী হলে আমি দেখি, আর যারা ফলো আপের রোগী ওনাদেরকেও দেখি। সো এই তিনভাবে আমি এখন করছি। সো আমি শুধু একা না, আমি যেহেতু রোগীরা গেলে তো শুধু আমাকে দেখায় না, অন্য ডাক্তারকে দেখায়, আমি আমাদের হাসপাতালে অন্য ডাক্তারদের সাথে একই ব্যবস্থা করে দিচ্ছি, যাতে রোগীরা ওনাদের সাথেও কমিউনিকেট করতে পারেন। স্যার, আপনি একজন সিনিয়র চিকিৎসক এবং বাংলাদেশি হিসেবে আপনাকে নিয়ে আমরা গর্ব করতেই পারি। তো আমরা আপনার থেকে উপকৃত হতে চাই। আমাদের ইয়ং ডক্টরস যারা বাংলাদেশে, যদিও আমি আগেই বলেছি হেলথ সেক্টরে অনেক ডেভেলপ করছে, Yes. অনেক সিস্টেমিক হচ্ছে, এবং আমরা বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি সহ সরকারি কিছু পর্যায়ে প্রাইভেট সেক্টরে অনেক উন্নত হয়েছে এবং অনেক ভালো করছে আমাদের Yes. চিকিৎসকরা, জি। আরও ভালো করবে সেই প্রত্যাশা। তারপরও জুনিয়র ডক্টরদের জন্য আপনার পরামর্শ কি, যে আপনি যে সমস্যাগুলি ফেস করেন, বললেন যে বাংলাদেশি রোগীরা যাচ্ছে, তাদেরকে যদি আমাদের ডাক্তাররাই ভালো সেবা দিতে চায়, কি করা উচিত? এটা খুব ভালো প্রশ্ন করলেন।
আমি দেশে থাকি না, বাট বিদেশ থেকে এসে আমি যদি বলি হয়তো আমার একটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এখানে। তা আমি যেটা দেখি সেটা হলো অন্য দেশের সাথে, যেমন থাইল্যান্ডের সাথে আমি কম্পেয়ার করছি, আর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, ওদের তো অন্য সিস্টেম আছেই। যেটা থাইল্যান্ডে করা হয় আমরা বলি কন্টিনিউইং মেডিকেল এডুকেশন। কন্টিনিউ মেডিকেল এডুকেশন মানে হলো আমরা কথার কথা আমি এমবিবিএস পাস করলো, অথবা মেডিসিনে এফসিপিএস করলো, অথবা পোস্ট গ্রাজুয়েট করলো, কিন্তু তারপরও কিন্তু মেডিকেল সায়েন্স ডেভেলপ হচ্ছে। এখন এই ডেভেলপমেন্টগুলো আমরা কিভাবে নিচ্ছি, এগুলো আমরা কিভাবে জানছি? থাইল্যান্ডে কিন্তু রেগুলার কন্টিনিউইং মেডিকেল এডুকেশন হবে। যেমন আমার হাসপাতালে প্রত্যেক সপ্তাহে একদিন একটা সেমিনার হবে মিনিমাম, সামটাইম 2 সেমিনার্স, সামটাইম বেবি মোর। তাহলে এটা কম্পালসারি, উই হ্যাভ টু অ্যাটেন্ড দোজ সেমিনার্স। এবং ওইটা আমাদের একটা কন্টিনিউ মেডিকেল এডুকেশনের জন্য একটা কার্ড থাকে, আমাদের ক্রেডিট কার্ডের মতো। উই গিভ দ্য কার্ড অ্যান্ড দেন I attend one seminar, I get 1 credit. Okay, so this is the way they record how many seminar we are attending. So আমাদের এখন বয়স্ক ডাক্তারকে ওরা এক্সাম করে দিল, কিন্তু ইয়াং ডাক্তারদের জন্য ইটস এ কম্পালসারি যে যেতেই হবে। এভরি 5 years you have to attend at least 200 seminars, at least 200 ক্রেডিট না হলে লাইসেন্সিংয়ের জন্য তখন চ্যালেঞ্জ করবে। অত্যন্ত ভালো সিস্টেম জি। স্যার। আমরা আশা করছি আমাদের দেশে যেভাবে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতা নেবে, এবং এই যে ভিউজ এক্সচেঞ্জ এর মাধ্যমে আমরা আরও উত্তরোত্তর ভালো করব। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক সময় দিয়ে আমাদের পরামর্শ দিলেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম বিভিন্ন রোগ যেগুলো অনেক সময় অজ্ঞাতই থেকে যায়, সেই অজ্ঞাত রোগগুলিকে জানার উপায় কি এবং তার সঠিক চিকিৎসা কিভাবে দেয়া যেতে পারে, রোগীরা কিভাবে উপকৃত হতে পারে, সে বিষয়ে কিছু প্রয়োজনীয় পরামর্শ আশা করি আপনাদের কাজে লেগেছে। এখন আমরা ট্রাই করবো যে কিভাবে ওই লুজনেস ভাবটাকে একটু টাইট আপ করা যায়। ওকে, এখন দেখবেন যে কিভাবে এক্সারসাইজটা আমরা করবো। ওকে ওকে, আই এম রেডি। ওকে, এই জন্য যে জিনিসটা করবেন, একটা বেঞ্চে আপনি বসবেন। এটাকে আমরা দেখেছিলাম স্ট্যান্ডিং, যেটা আমি বলেছিলাম স্ট্যান্ডিং টুইস্ট, কিন্তু এটা হচ্ছে একটু অ্যাডভান্স ভেরিয়েশন। কারণ এখানে যে জিনিসটা করবো, আমরা কিছুটা ওয়েটটা নিয়ে নেব। ওয়েটটা নিয়ে মুভমেন্টটাকে যাতে মোমেন্টাম ইউজ না হয়, যাতে কোনো চিট ফর্মে না আসতে পারি, এই জন্য আমরা বসে যাব। বসে গেলে যে জিনিসটা হবে, বডির মোমেন্টাম কম ইউজ হবে, এবং যে জায়গাটা ফোকাস করবো সেই জায়গাটাই হবে, শুধুমাত্র ফোকাস হবে। এখন দেখেন যে এক্সারসাইজটা কীভাবে আমরা করবো। ওকে, টুইস্ট। ওকে, ফুল বডি করবে, টুইস্ট করবে। লোয়ার বডি কিন্তু একদম ফিক্স থাকছে, লোয়ার বডিতে কোনো মুভমেন্ট হচ্ছে না, যে মুভমেন্টটা হচ্ছে শুধুমাত্র আপার পোর্শনে। এবং ওয়েটটা যে নিচ্ছে, ওয়েটটা নেওয়ার কারণে যে জিনিসটা হবে, অবলিক মাসলটাকে সিভিয়ারলি একটা স্ট্রেন করবে, এবং অবলিক মাসলটা ডেভেলপ হয়ে যাবে। তবে অনেকে মনে করছে যে ওয়েট নিলে অবলিক মাসলটা বড় হয়ে যাবে। আপনি নিশ্চিন্ত করতে পারেন, কারণ অবলিক মাসল অথবা অ্যাবসেন্ট মাসল ওই পরিমাণ বড় মাসল না যেটা খুব একটা বড় হয়ে যাবে। খুব বড় যদি কারো যদি ডেভেলপমেন্ট হওয়ার যেই থাকে, জেনেটিক্স থাকে, হয়তো কিছুটা হলে বাড়বে, এর বেশিই হবে না, বাড়বে না। তবে শুধু বাড়বে যাদের অ্যাবসের মাসল আছে, কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখবেন ফ্যাট কিন্তু বাড়বে না। এই জন্য অনেকে যারা মোটা তারা হয়তো মনে করছেন যে এটা করলে হয়তো আমার পেটটা আরও বেড়ে যাবে। আসলে ব্যাপারটা সেরকম হবে না, কারণ যারা মোটা তাদের পেটে কিন্তু এই পরিমাণ মাসল থাকে না। সুতরাং আপনি নিশ্চিন্তে এক্সারসাইজটা আপনার এক্সারসাইজের ভিতর ইনক্লুড করতে পারেন। আর এটা টাইম বলবো, যে কোনো এক্সারসাইজ শুরু করার আগে আপনি যদি এক্সারসাইজটা করেন, তাহলে আপনার অবলিক মাসলটা ভালোভাবে হবে, স্ট্রং হবে। তো পরবর্তীতে এক্সারসাইজগুলো করার পর লাস্টে আবার যদি এক্সারসাইজটা করেন, তাহলে ডেভেলপটা ভালোভাবে আসবে। প্রিয় দর্শক, যারা গাউট বা বাতের সমস্যায় ভুগছেন, তাদের কিছু খাবার ক্ষতির কারণ হতে পারে, আবার কিছু খাবার হতে পারে বিশেষ উপকারী। তাই চলুন একজন পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেই বাতের সমস্যা আক্রান্তরা কি খাবেন, কেন খাবেন। এই বাত বা গাউট দেখা যায় সাধারণত যখন রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ অনেক বেশি বেড়ে যায়। রক্তের এই ইউরিক অ্যাসিড তৈরি হয় মূলত পিরুইন নামক একটি কম্পাউন্ডের ব্রেকডাউনের ফলে। রক্তের এই ইউরিক অ্যাসিড তৈরি হওয়ার ক্ষেত্রে পিউরিনটাই মূলত একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে থাকে। আমরা যদি হাই পিউরিন ফুড গ্রহণ করে থাকি, সেক্ষেত্রে রক্তে বা সিরামে ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। আমরা জানি যে মেল বা ফিমেল সবার ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের একটা স্বাভাবিক একটা লেভেল থাকে। যখন রক্তে এই ইউরিক অ্যাসিড লেভেল স্বাভাবিকের চেয়ে অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, তখনই কিন্তু দেখা যায় যে বাত বা বিভিন্ন ধরনের হেলথ প্রবলেম হয়ে থাকে। আর এই বাতটাই হচ্ছে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডের জন্য মূল একটি কারণ। আর এই বাতই হচ্ছে আর্থ্রাইটিসের অন্যতম একটি কারণ।
এই বাত সাধারণত হয়ে থাকে বা ইউরিক অ্যাসিডের পরিমাণটা সবথেকে বেশি বেড়ে যায় কিন্তু বিভিন্ন ধরনের জয়েন্টে। তাই আমাদের খাদ্য ব্যবস্থা এমন হওয়া উচিত যেন রক্তে কোনোভাবেই ইউরিক অ্যাসিড বেড়ে না যায়। যেহেতু পিউরিন থেকেই আমাদের এই ইউরিক অ্যাসিডটা বেড়ে যায়, তা আমাদেরকে চেষ্টা করতে হবে যথাসম্ভব যেন খাদ্যে কোনোভাবেই পিউরিনটা না বেড়ে যায় বা ইউরিক অ্যাসিড কোনোভাবেই যেন বেড়ে না যায়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে একটা চার্ট ফলো করতে পারি, যেমন হাই পিউরিন ফুড, মিডিয়াম পিউরিন ফুড এবং লো পিউরিন ফুড। পিউরিনের সবথেকে রিচ একটি সোর্স হচ্ছে রেড মিট, সি ফুড, লেন্টিলস, তারপর হচ্ছে অ্যালকোহল ইত্যাদি। আমরা কয়েকটা খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের এই বাতের প্রবলেমটাকে অনেকাংশে কমিয়ে নিতে পারি, যেমন ওমেগা 3 জাতীয় খাবার লাইক ফিশ, ভিটামিন সি, লেমন, হাই ফাইবার ফুড, লো ফ্যাট ডেইরি প্রোডাক্টস, স্ট্রবেরি, চেরিজ। চেরিজের একটি বিশেষ গুণ রয়েছে, এতে রয়েছে ইনফ্ল্যামেটরি সাবস্টেন্স যা আমাদের ইউরিক অ্যাসিডটাকে কমাতে অনেক বেশি পরিমাণে হেল্প করে থাকে। বাত বা গাউট কমানোর আরও একটি সহজ উপায় হচ্ছে আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু পানি খেতে হবে। আর এই পানির যদি আমরা প্রচুর পরিমাণে খাই তাহলে যেটা হবে যে ইউরিক অ্যাসিডটা কমার পাশাপাশি আমাদের বডিতে যে টক্সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু বডি থেকে ফ্লাশ আউট হয়ে যাবে। তাই বাত বা গাউটের মতো একটা পেইনফুল ডিজিজকে কমানোর জন্য আমাদেরকে অবশ্যই একটা হেলদি ডায়েট অথবা লো পিউরিন ডায়েট ফলো করতে হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। সেলুনে শেভের মাধ্যমে আপনি এইডসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন, তাই শেভের আগে নিশ্চিন্ত হয়ে নিন ব্যবহৃত ব্লেডটি নতুন কিনা। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 91433386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, ইমিডিয়েট ইনজুরির আমরা ম্যানেজমেন্ট করি। প্রথমে আমরা পাটাকে একটা ইমোবিলাইজ করি এবং বিশেষ করে ব্রেইজ বা প্লাস্টার করে করি। তারপরে আইস অ্যাপ্লিকেশন করতে বলি, পাটাকে কিছুক্ষণ উঁচুতে রেখে, এবং অনেক সময় আমরা তার ব্যথার ওষুধ দিয়ে এভাবে চিকিৎসা করি। এটা হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আচ্ছা, প্রথম পর্যায়ে 2 থেকে 3 সপ্তাহ এভাবেই চিকিৎসা করার পর যখন ফলো আপে যখন আসতে বলি তখন তাকে আমরা ডায়াগনোসিস করতে চেষ্টা করি যে তার ভিতরে কোনো লিগামেন্ট ইনজুরি হলো কিনা। এক্ষেত্রে 4টা লিগামেন্ট আমরা কনসিডার করি: অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, ল্যাটারাল মিডিয়াল কোল্যাটারাল লিগামেন্ট ছাড়াও মেনিসকাস আছে, দুটো হাড়ের ভিতরে একটা শক্ত ফাইব্রোকার্টিলেজ আছে, এটাও অনেক সময় ইনজুরি হয়। সো এই সমস্ত ইনজুরিটাকে আমরা 2 থেকে 3 সপ্তাহ পরে এভালুয়েট করি যে হাঁটুতে তার কী ইনজুরি হলো, ডায়াগনোসিস। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।